আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। সার্জিস আলমও গ্রেপ্তার হবে, মানে সার্জিস আলম কি অপরাধী? দেখেন, এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। এখন ডক্টর ইউনূস সরকারের যে অভিযান চলছে, ডেভিল হান্ট ফেজ 2 শেষ হয়ে গেছে, মানে অবশিষ্ট যারা আছে, তো এদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক, কিন্তু যারা নিরপরাধী কমিটিতে ছিল এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন, তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার, মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিল সেটা হচ্ছে না। এখন এই ছেলেকে গ্রেপ্তার কইরা গতকালকে অনেকটা বিপদে পড়ছে ডক্টর ইউনূস সরকারের এই প্রশাসন। তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘুমাই ছিল, এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা আবারও সচেতনভাবে সজাগ হয়েছে। আর যেই ঘটনাটা বানিয়াচং থানা জ্বালাই দেওয়া, এসআই সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া ঘটনাগুলো তো ঘটছিল, তো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য এসে দিছিল এই ছেলেটা যে ওইটা স্লিপ অফ টাং ছিল, অর্থাৎ জোশের চোটে, ঠেলার চোটে বইলা ফেলছে যে আপনারা চিনেন আমি বানিয়াচং থানা জ্বালাই দিছি, এসআই সন্তোষ শর্মাকে পড়াই দিছি, মানে নিজের জাহির করতে গিয়া চাপা মারছিল। এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল, এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলে দিয়েছে, আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল। তাকে যেন কোনোভাবেই হেনস্থা করা না হয়, কিন্তু দিন শেষে ডিবির অভিযানে সে আটক হয়েছে। এখন আটক হওয়ার পরপরই থানার সামনে গুটি কয়েক পোলাপাইন, সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন করছে, কিন্তু এরপরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হার্ডলাইনে কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাত 9টার আগে পরে আমি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারা একটা পোস্ট দিয়েছেন। ওই পোস্টে বলা হয়েছে, জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে 1 ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তো এখন আমি যখন নিউজটা করছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর এই 1 ঘন্টার মধ্যে তাকে মুক্ত করা হয়নি বা মুক্তি দেওয়া হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানছি যে তাকে আসলে সেই থানা জ্বালাই দেওয়া অথবা এসআই সন্তোষ শর্মার যে মৃত্যুর দায় স্বীকারোক্তি সে দিয়ে বসছিল, ওই ইস্যুতে তাকে আসলে আসামি করা হয় নাই। আসামি করা হয়েছে কেন? ভেতরে একটা চাপ ছিল, পুলিশের মধ্যে একটা গোসা ছিল, বা পাবলিকলি একটা থানায় বসে এই ধরনের একটা স্টেটমেন্ট যখন একজন পুলিশ অফিসারের সামনে বা একজন সার্কেল এসপির সামনে সে দিয়া বসছে, স্বাভাবিকভাবে এটা নিয়ে পুলিশ একটা প্রশাসনিক চাপে পড়ছে, সবার কাছে চাপে পড়ছে। আর এই মাহাদি হাসানের জন্য রাজনৈতিকভাবে কেউ কিন্তু তার পক্ষে স্ট্যান্ড নেয়নি। এমনকি প্রথম দিকে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহাকে শোকজ করা হয়েছিল, বাট রাত যত বেড়েছে পরিস্থিতি প্রেক্ষাপট বদলাচ্ছে। তবে আমি যখন এই নিউজটি করছি, বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজগুলো থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যদি তাকে মুক্ত করা না হয় বা মুক্তি দেওয়া না হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নামবে। এখন প্রশ্ন হচ্ছে, তাকে গ্রেপ্তার করার পর পুলিশ আশঙ্কা করছিল হয়তো হাজার হাজার নেতাকর্মী সেখানে যাবে, যার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু পোলাপেন ছিল সব মিলিয়ে 15-20টা। এখন রাত্রের মধ্যে বাকি যারা টেনশনে পড়ছে, যারা এরকম বিভিন্ন সময়, আমার ধারণা একটা অংশ ভালো যারা জুলাই আগস্টে ধরেন আন্দোলন করছে, কিন্তু আরেকটা অংশ যারা অপরাধ করছে, যারা থানাতে আগুন দিছে, পুলিশ হত্যা করছে বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত, এরা প্রত্যেকে টেনশনে পড়ে গেছে যে ভাই মাহাদিরে ধরে ফেলছে, এত প্রভাবশালী ছোট্ট একটা ছেলে, কলিজাটা বড়, তো এই ছেলের যেহেতু ধরে ফেলছে, এখন যদি তার পক্ষে আমরা না দাঁড়াই, আগামীতে আমাদেরকে 100% আপনি জানা রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকের আজ হোক কাল হোক 10 বছর পরে হোক আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন। আপনার পক্ষে কেউ মাঠে নামবে না, টেকনিক্যালি নামবে না, কারণ হত্যাকে কেউ প্রমোট করে না। সো তারা একটা টেনশনে পড়ছে যে না, এখন একটু 8-60 বেঁধে নামা দরকার। আবার অনেকে মনে করতেছেন যে এনসিপির মাঠের শক্তি হিসাবে এই টিমটাকে জিন্দা রাখা দরকার, পেছন থেকে হয়তো এখানে একটা কলকাঠি নাড়া হচ্ছে। তো সবকিছু মিলেয়া আজকে একটা কঠিন দিন যাবে। আবার এই ট্যাগের মধ্যে সার্জিস আলমকে আনা হয়েছে, তো সবকিছু মিলে আমি জানি না আজকে কি হতে যাচ্ছে, তবে যে কোনো সময় যে কোনো একটা উত্তেজনাকর পরিস্থিতি গড়াতে পারে। দেখা দীপুচন্দ্র দাসের ঘটনাটি আপনারা প্রায় সকলেই জানেন। একজন গার্মেন্টস শ্রমিক তিনি। তার পদোন্নতির ঘটনাকে কেন্দ্র করে তার সহকর্মীরা, তার প্রতিদ্বন্দ্বীরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের গুজব ছড়িয়ে তাকে বেধড়ক পিটিয়ে আধমরা করে। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই আধমরা মানুষটি বেঁচে থাকা অবস্থায় গাছের সাথে ঝুলিয়ে গায়ে আগুন ধরিয়ে হত্যা করে। পরবর্তীতে আমরা জানলাম যে তিনি শুধু নির্দোষী নন, তার সাথে যে আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। তিনি হিন্দু বলেই হত্যার শিকার হলেন এবং
এই ঘটনায় কাদেরকে গ্রেপ্তার করা হলো? শত শত হাজারো তৌহিদি মব একটা মানুষকে কুকড়ে কুকড়ে খেলো। অর্থাৎ এই পৈশাচিক ঘটনাটি ঘটালো এবং পুলিশ মাত্র 10 জনকে গ্রেপ্তার করে বেশ বাহাদুরি দেখালো। এই হত্যার সাথে পুলিশ এবং ইউনুস সরাসরি যুক্ত। পুলিশ কিভাবে মব সন্ত্রাসীদের হাতে একজন মানুষকে তুলে দেয় এবং ইউনুস গ্যাং কিভাবে এই ঘটনাগুলোর বৈধতা দেয়, যদিও ইউনুসের এই ক্ষমতা দখলই হয়েছে মব সন্ত্রাসীদের মাথার উপরে পাড়া দিয়ে। ইউনুস সরকারের খুঁটি হচ্ছে এই মব সন্ত্রাসীরা, এই তৌহিদি জনতারা। এবং পুলিশের উপরে জুলাই জঙ্গিরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে তারা অনেকটাই নির্বিকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি দায়িত্ব পালন করতে না পারবেন চাকরি ছেড়ে দেবেন, কিন্তু দায়িত্বে থেকে এই মব সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া, যা খুশি তাই করতে দেওয়ার অধিকার পুলিশের নেই। ইউনুসের ন্যূনতম লাজ লজ্জা থাকলে সে ক্ষমতার চেয়ার দখল করে রাখতো না। দীপুচন্দ্র দাসের বিষয়টি এখন মানে মায়ের ভোগে চলে গেছে। এই হত্যার বিচার হবে না। যদি হতো তাহলে এই ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকটা সন্ত্রাসীকে অ্যারেস্ট করা যেত, কিন্তু রাষ্ট্রযন্ত্র তো সেসব করবে না। মবের বাংলাদেশ। গতকাল হত্যার শিকার হলেন এই ব্যক্তিটি, নাম তার খোকন চন্দ্র দাস। চলুন পত্রপত্রিকা থেকে দেখা যায়। আনন্দবাজার লিখছে, ফের খুন বাংলাদেশে, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর জ্বালিয়ে দেওয়া হয় শরীয়তপুরের খোকন দাসকে, মৃত্যু শনিবার। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খোকনকে কোপানো হয় বলে অভিযোগ, তারপরে যখন খোকনের গায়ে পেট্রোল জাতীয় কিছু দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার 3 দিনের মাথায় মৃত্যু হলো তাঁর। প্রথম আলো থেকে আমরা পড়ি, বাড়ির উঠোনে সমাহিত খোকন দাস, আসামি গ্রেপ্তার না হয় ক্ষুব্ধ এলাকাবাসী। সারাদিন দোকানে কাজ করে রাতে বাড়ি ফিরছিলেন খোকন চন্দ্র দাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে তার উপরে হামলা করে সন্ত্রাসীরা। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। 4 দিন পর বাড়িতে ফিরেছে তার প্রাণহীন নিথর দেহ। খোকন চন্দ্র দাস একজন ব্যবসায়ী। তিনি ছোটখাটো একটা দোকান পরিচালনা করতেন, যেখানে কিছু ওষুধপত্র, ওই যে গ্রামগঞ্জে হয় না, এবং ফ্লেক্সলোড, বিকাশ, এই ধরনের সার্ভিস তিনি দিয়ে এসেছিলেন। তাকে কারা হত্যা করেছে? স্থানীয়রা বলছেন এই বীরেরা খোকন চন্দ্র দাসকে হত্যা করেছেন। চলুন একে একে তাদের ছবি দেখি। দেখতে পাচ্ছেন বীরদের ছবি। তো এই সন্ত্রাসীরা খোকন চন্দ্র দাসকে কেন হত্যা করেছে সেই প্রশ্নটি আপনাকে করা হলে আপনি নিশ্চয়ই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে উদ্দেশ্য কি। এবং এই সকল হত্যার উদ্দেশ্য রসুনের কোয়ার মতো এক জায়গায় গিয়ে ঠেকবে, সেটা হচ্ছে হিন্দুদের ভয়ে রাখা, এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা। এই ঘটনা আমরা 1947-এর পরে দেখেছি, 1971-এ ভয়াবহভাবে দেখেছি। অতীতের জামাত বিএনপির সরকার ইলেক্টেড হওয়ার পরে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়েছে, তাদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে। এরকম ঘটনা তো অসংখ্য। এক পূর্ণিমা রানী শীল আমাদের কাছে যে উদাহরণ সৃষ্টি করেছে, সেই লজ্জা সারা জীবন বাংলাদেশিদের বয়ে বেড়াতে হবে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কি করেছে? রামু, নাসিরনগর, শাল্লা, কুমিল্লার নানুয়ার দিঘির পাড়, নোয়াখালী, রাজশাহী, পিরোজপুর, কোন জায়গা বাদ গেছে? একের পর এক হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন, নিপীড়ন চলেছে, হত্যা, ধর্ষণ সবকিছুই চলেছে। দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাইনি। একটা বিচার আওয়ামী লীগ সরকার করেনি। শুধুমাত্র কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ওই ঘটনায় যেহেতু সেই আওয়ামী সন্ত্রাসী বাহার জড়িত, তাই ওই যে গদা ইকবালকে কয়েক মাসের সকল সাজা দেওয়া হয়েছিল। এবং এই প্রত্যেকটা ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হয়েছে মানসিক ভারসাম্যহীন। এইবার ইউনুস গ্যাং কি করলো? সকল রেকর্ড ভেঙে ফেললো। বাংলাদেশে প্রথমবারের মতো ঘটেছে, একজন মাজারপন্থী তাকে বলা হয়, সেই নুরাল পাগলা, তার মৃত্যুর বেশ কিছুদিন পর তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছিল এই তৌহিদি সন্ত্রাসীরা। এবং পরে দেখলেন দীপুচন্দ্র দাসের ঘটনাটি, কি হৃদয় বিদারক। এখন দেখলেন খোকন দাসের ঘটনাটি, একই দৃশ্য, পুড়িয়ে ফেলা। অর্থাৎ প্রথমে ভয়াবহভাবে আক্রমণ, মেরে আধমরা করা, তারপরে গায়ে পেট্রোল, কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া। বাহ তৌহিদি জনতা, চমৎকার। বাহ আপনাদের ধর্মীয় বিশ্বাস কি চমৎকার। অমুসলিমদেরকে মেরে কেটে এই দেশ থেকে বিতাড়িত করা,
এবং তাদের ধন সম্পদ গনিমতের মাল হিসেবে লুটপাট করা, এটাই যদি হয় উদ্দেশ্য, তাহলে পাকিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান। ধ্বংস করা খুব সহজ, গড়া এত সহজ নয়। এই একই ব্যক্তিরা, এই 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 তৌহিদি সন্ত্রাসীরা একের পর এক হত্যা করে যাচ্ছে, রাষ্ট্র নির্বিকার, যেন এটা খুব আনন্দের বিষয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চুপ, কারণ ডিপ স্টেটের অ্যাপয়েন্টেড ইউনুস ক্ষমতায়। এখন আর মানবাধিকার লঙ্ঘন হয় না, তেমন কোনো বিবৃতি আসে না, কারণ হত্যার শিকার মানুষগুলো হিন্দু এবং ক্ষমতা দখল করে রয়েছে আমেরিকার দালাল ইউনুস। বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবী শ্রেণী আছে তাদের অবস্থান তো দেখেছেন। দীপুচন্দ্র দাসের বেলায় বলার চেষ্টা করেছেন দীপুচন্দ্র দাস ইসলাম ধর্মে আঘাত দেয়নি, তাকে হত্যা করা ঠিক হয় নাই। বাঙ্গু সেকুলাররা একই সুরে গান গেয়ে গাইলেন যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তাকে হত্যা করাটা বৈধ, এটা মেনে নেওয়া যায়। খোকনচন্দ্র দাসের বেলায় একই কথা বলা হবে। এবং তৌহিদি জনতারা সশরীরে উপস্থিত থেকে এই হত্যায় অংশগ্রহণ করে এবং তাদের সিম্পেথাইজার যে গোষ্ঠীগুলো অনলাইনে এসে তারা বলবে, তুমি দীপুচন্দ্র দাস বা খোকনচন্দ্র দাসকে নিয়ে কিছু বলার আগে দেখো ভারতে কি হচ্ছে, দেখো আমেরিকায় কি হচ্ছে, দেখো গাজায় কি হচ্ছে। যেহেতু ওখানে এত কিছু হচ্ছে তাই এখানে এগুলো হতেই পারে। কি মামুর বাড়ির আবদার, কি নির্লজ্জ এই গোষ্ঠীগুলো। কি বলবেন আপনি? কি বলার আছে? তেমন কিছুই বলার নেই। আমরা সাধারণটা কি বলতে পারি? এই হত্যার বিচার চাই, এই ঘটনাগুলো বন্ধ হোক, এতটুকুই। এর বাইরে আর কি? আমাদের কথা কে শোনে? আমাদের কোথায় কোন ক্ষমতা আছে? হ্যাঁ, আমরা যে জিনিসটা পারি, আমরা মানববন্ধন করতে পারি, এই হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারি, সোশ্যাল মিডিয়া লিখতে পারি, যারা দেশের বাইরে আছে তারা আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে অর্থাৎ এমপি, মেয়র, তাদেরকে প্রেসার করতে পারি। এই ঘটনাগুলো আমরা ইংরেজিতে অনুবাদ করে বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেল করতে পারি। জানি তাদের চোখ এখন বন্ধ, তারা এখন আর এই মানবাধিকার লঙ্ঘন দেখবে না। ছাগল লাফায় খুঁটির জোরে, তারা চোখ বন্ধ করে রাখতেই পারে। কিন্তু আমরা তো জানি অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। এই প্রলয় সেই প্রলয় নয়। তৌহিদি এই যে জনতা, মুসলিম যে একটা গোষ্ঠী, সন্ত্রাসী, এদের থামানোর জন্য আমাদেরকে আসলে সোচ্চার থাকতে হবে। চোখ বন্ধ আমরা করতে পারবো না। আমি এই বিষয়ে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছি। খেই হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। খুবই মানে গভীর রাত আমার এখানে। আমি পারলাম, আমি বারবার ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে এই বিষয়টা নিয়ে একটু দেখি কথা বলা যায় কিনা, কিন্তু আমার ঘুম হচ্ছিল না। আমি জানি না আপনার কেমন হচ্ছে, কেমন লাগছে। কেমন লাগার কথা সেটাও আসলে প্রশ্ন করব না, শুধু একটা কথা বলি, ভিডিওটা এখানে শেষ করছি। বিচার চাই। এই মানুষগুলোর জায়গায় আমি দাঁড়িয়ে কল্পনা করতে চাই, মানে এই খোকনচন্দ্র দাস, দীপুচন্দ্র দাস, তাদের সন্তান সন্ততি আছে, তাদের স্ত্রী, বাবা মা আছে। বাবা মা তাদের সন্তান হারিয়েছে, অবুঝ শিশুটি তার বাবাকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বৈবাহিক ব্যাপারটি জানেন যে এটি অনেকটা জটিল। আমি শুধু তাদের জায়গায় দাঁড়িয়ে ভাবতে চাই কি হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনুস তিনি ভারতের সঙ্গে টেক্কা দিয়েছেন। এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে ভারতের এক মুখ্যমন্ত্রী আসাম থেকে ভারতের রাষ্ট্রীয় প্রতিনিধি তিনি জানিয়েছেন যে গত 2-3 মাসেই ভারত থেকে 2000 জনকে বাংলাদেশের পরিচয় দিয়ে ফেরত দেওয়া হয়েছে, পুশইন করা হয়েছে, পুশ ব্যাক করা হয়েছে, পুশইন হয়েছে বাংলাদেশে। ডক্টর ইউনুস সরকারের এই হম্বি বাহাদুরি কোনো কিছুই ঠিক নেই, তারা এটা ফেরাতে পারেননি। এখন আমার সামনে আরেক খবর। আমাদের দেশ, তারা বলে তারা আমাদের বিএসএফ, আমাদের সীমান্ত রক্ষীরা এবং আমাদের সরকার, তারা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে তারা কথা বলে। তারা ফেলানির নামে রাস্তা করেছে, ফেলানির নামে ফেলানির স্মৃতি উদযাপন করে, ফেলানির নামে হলের নাম করতে চেয়েছে। কিন্তু সেই সীমান্ত হত্যার সবশেষ খবর কি? আপনাদের কারো হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, গত 5 বছরের মধ্যে এই ডক্টর ইউনুস সরকারের সময় সীমান্ত হত্যার পরিমাণ সবচাইতে বেশি। সেই খবরটির দিকে এক নজর দিতে চাই। সীমান্তে 5 বছরে সর্বোচ্চ মৃত্যু বিএসএফ এর হাতে নিহত 34। বলা হচ্ছে, পত্রিকাটি নিউজ পত্রিকার যে নিউজটি সেটি বিবিসি পিক করেছে, 2025 সালে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী, বিএসএফ ও ভারতের নাগরিকদের হাতে বাংলাদেশিদের হত্যার সংখ্যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। যদিও সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত।
ভারত যে প্রতিশ্রুতি রাখছে না, সেই জন্য আমাদের এই ইউনূস সরকার, মহারথী ইউনূস সরকার, যার সাথে পাকিস্তানের মধুর থেকে মধুরতর সম্পর্ক, যার সাথে পাকিস্তানের সরাসরি ঢাকা করাচি ফ্লাইট চালুর চেষ্টা, যার সাথে বিনা ভিসায় একেবারে সাধারণ মানুষও পারলে পাকিস্তানে ঘুরে ফিরে আসতে চায়, আসার ব্যবস্থা করতে চায়, সেরকম। তো তারা কি করেছে? মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে বিএসএফ এর হাতে 34 জন বাংলাদেশি নিহত হন, এর মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন নির্যাতনের ফলে মারা যান। আগের বছরগুলোতে নিহতের সংখ্যা ছিল 24-এ 30, 23-এ 31, 22-এ 23 এবং 21 সালে 18। এছাড়া 2025 সালে সিলেট সীমান্ত এলাকায় ভারতের নাগরিকদের, বিশেষ করে খাসি জনগোষ্ঠীর সদস্যদের হাতে অন্তত 12 জন বাংলাদেশি নিহত হয়েছে বলে নিউজ জানিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আশকের তথ্য অনুযায়ী এই বছরে আরো অন্তত 38 জন বাংলাদেশি গুলিবিদ্ধ বা নির্যাতনের শিকার হন এবং 14 জনকে বিএসএফ অপহরণ করে, যাদের মধ্যে মাত্র 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এই পরিস্থিতির কোনো উন্নতি কি এই সরকার, হাসিনা সরকার খারাপ ছিল? হাসিনা সরকারের সময় ভারত পাখির মতো মানুষ মারছে, ধরে নিলাম। তো আপনারা তো এসছেন, আপনারা তো এটা কূটনৈতিক চ্যানেল হোক আর শক্তি দিয়ে হোক, আপনাদের কথাবার্তা তো মনে হচ্ছে যে আপনারা শক্তি দিয়ে আপনারা ফিরিয়ে ফেলবেন ভারতের সাথে ভারতের এই ধরনের বর্বর আচরণ। কই, আপনারা তো কোনো উন্নতি ঘটাতে পারলেন না, বরঞ্চ গত 5 বছরে আপনারা রেকর্ড তৈরি করলেন। মানবাধিকার কর্মী নাসিরউদ্দিন এলান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সীমান্ত হত্যার ঘটনা বেড়েছে এবং বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো নেই। নতুন করে বলার কোনো বিষয়ই নেই এটা, যে ভারত বাংলাদেশ সম্পর্ক একদম তলানিতে পৌঁছেছে। আমরা নিয়মিত টকশোতে আপনাদের এগুলো নিয়ে আলোচনা করছি। এটা সুরাহার পথ আমাদের ছোট পরিসর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, ভারতীয় বিশেষজ্ঞদের থেকে জানার চেষ্টা করি। বাট সত্য এই যে ডক্টর ইউনূস বাংলাদেশ ভারত সম্পর্ক যে জায়গায় নিয়েছেন, তাতে করে বাংলাদেশের ক্ষতি সবচেয়ে বেশি হলো। বাংলাদেশের সুন্দরবন যারা গিয়েছেন, সমতলের মানুষ যারা ঘুরতে গিয়েছেন উপকূলে, অনেকেরই যাওয়া হয় না, তারা জানেন যে সুন্দরবন, একসময় আমরা সুন্দরবনে গভীরে ঢুকে আমরা সাংবাদিকতা করেছি। মহা দুর্যোগ যেগুলো হয়েছে, আইলা, সিডর, সেই সময় গিয়েছি, আমরা দেখেছি। এবং আমরা যেহেতু সাংবাদিক হিসেবে যেতাম, অনেক সময় জলদস্যুরাদেরকে আমাদের সোর্স হিসেবে ব্যবহার করতে হতো, আর পারতে সাংবাদিকদের উপরে জলদস্যুরা চড়াও হতো না। তবে স্থানীয় মানুষজন জলদস্যুদের উপরে কি পরিমাণ বিরক্ত এবং তাদের দিয়ে এফেক্টেড, এইটা যারা ওই এলাকায় না গেছেন শুধু গল্পের বই আর পত্রিকা পড়ে বুঝতে পারবেন না। সেরকম একটি সাংঘাতিক খবর আমাদের সামনে। সেই খবরটির বিষয়বস্তুটা এরকম: সুন্দরবন সংলগ্ন রিসোর্ট থেকে 2 পর্যটক সহ রিসোর্ট মালিককে অপহরণ করলো বনদস্যুরা। শুক্রবার 2 জানুয়ারি বিকেলে পূর্ব সুন্দরবনের বাগরামারি টহল ফাঁড়ি সংলগ্ন কানোয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়। সুন্দরবন ইকো রিসোর্টের ডিএমডি মোহাম্মদ রেজওয়ান উল হক মিঠু জানান, ঢাকা থেকে ঘুরতে আসা 6 জন পর্যটক নিয়ে গোলকানন রিসোর্টের মালিক নৌকা নিয়ে শুক্রবার বিকেলে সুন্দরবনের খালে প্রবেশ করেন। সন্ধ্যায় কিছু আগে তারা রিসোর্টে ফেরার সময় বনদস্যুরা 3 জনকে তুলে নিয়ে যায়, বাকি 4 জনকে ছেড়ে দেয়। অপহৃত 2 পর্যটক হলেন মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ জনি। রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছার। শনিবার 30 জানুয়ারি রাত 8টা পর্যন্ত অপহরণের শিকার 3 বনদস্যুর কবজায়, অপহরণের শিকাররা বনদস্যুদের কবজায় রয়েছে। রেজওয়ানুল হক আরো জানান, জিম্মি থাকা রিসোর্ট মালিক ও পর্যটকদের কাছে দস্যুরা মোটা অঙ্কের মুক্তি দাবি করেছে। জানা যায় শুক্রবার নারী পুরুষ 4 পর্যটক ঢাকা থেকে সুন্দরবন ঘুরতে আসেন। ওই দিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারি এলাকায় অবস্থিত রিসোর্ট গোলকাননে ওঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছার সহ 7 পর্যটক বোটে করে বনের কেনোয়ার খালের মধ্যে ঘুরতে যান। বর্তমান আমাদের মহান ইউনূস সরকারের সময়ে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী যা হয়েছে, এই সুন্দরবনের ওই যে বলি শেখ হাসিনা খারাপ, উঠতে খারাপ, বসতে খারাপ, শুইতে খারাপ, খাইতে খারাপ, নাইতে খারাপ, সেই খারাপের সময়ও সুন্দরবনের জলদস্যুতা প্রায় 0-তে চলে এসেছিল। সুন্দরবনের জলদস্যুরা দলে দলে আত্মসমর্পণ করেছিল। নর্থদের যে এটা পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তির মতন, পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তিতে বহু ফাঁক ফোকর আছে, কিন্তু সুন্দরবনে সেই ফাঁক ফোকর ছিল না। সুন্দরবনের জলদস্যুতা তারা একেবারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনার সেই কাল না, ডক্টর ইউনূসের এই কাল, ডক্টর ইউনূসের এই কালে এসে বললাম না, বহু দস্যু শয়তান এখন ঘুরে বেড়ায় চারদিকে, তাদের হাতে অবৈধ অস্ত্র, তাদের হাতে লুটের অস্ত্র। এবং দেখেন, সুন্দরবনের জলদস্যুদের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের মানে সমতলের যারা দস্যুতা করে তাদের যোগাযোগ বহু পুরানো। বাংলাদেশে অপরাধ করে সুন্দরবনের জলদস্যুদের সাথে যোগাযোগ রেখে পালিয়ে যায়, এরকম বহু কাহিনী আছে। আমরা এর আগে পার্বত্য অঞ্চলে বহু জিম্মি ঘটনা দেখেছি, আলোড়িত জিম্মি ঘটনা দেখেছি। বিশেষ করে 2000 সালে বিদেশি পর্যটক, বিদেশি নাগরিক সহ
বিদেশি নাগরিক সহ পার্বত্য অঞ্চলে অপহরণ হয়েছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর অপহরণ থেকে একেবারে মুক্তিপণ ছাড়াও মানুষকে উদ্ধার করার বহু রেকর্ড আছে, সেই সক্ষমতা আমাদের আইন শৃঙ্খলা আছে। আমরা প্রত্যাশা করব আমাদের এই যারা অপহরণ হয়েছে, কারণ সুন্দরবন এখন ট্যুরিজমে সাংঘাতিক বড় একটা ইফেক্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুরিজম প্রায় মুখ থুবড়ে পড়েছে, সেটাই সরকারের অবদান। সেই মুখ থুবড়ে পড়া ট্যুরিজমে একটা আলোর দিশারি হয়ে এসেছিল সুন্দরবন, কিন্তু সুন্দরবনের এই ঘটনা নিশ্চয়ই সবাইকে আতঙ্কিত করবে। আমরা প্রত্যাশা করব খুব দ্রুত সময়ের মধ্যে এই অপহৃত জিম্মিরা তার প্রত্যেক